তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারোর নয়। এমনকি সামান্য একটা অসুখেরও নয়। অবাকের শীর্ষে পৌঁছালে থমকায় মুখ অভিব্যক্তি। তবে সপ্তদশীর নরম মুখখানা কেন যেন থমকায়নি আজ। সেথায় অদ্ভুতভাবে ভেসে উঠল এক পশলা তাচ্ছিল্যের ছাপ। রক্তিম অধর যুগলের নিখুঁত রেখায় আচমকাই ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। সপ্তদশী আগের ন্যায় নতমুখে দাঁড়িয়ে থেকে শান্ত কণ্ঠে আওড়ালো, কাবু, সে আপনি ভালো পারবেন জানি। শত হলেও হার্টলেস বিস্ট বলে কথা। আধিপত্য বিস্তারে আপনার ঝোঁক যে বড্ড, তা অবশ্য আমার অজানা নয়। আচানক ঘোর ভাঙল যুবকের। মুখাব্যয় থেকে মুহূর্তেই ছিটকে সরে গেল এতক্ষণের অজানা পাগলামোগুলো। তার ফর্সা মসৃণ ললাটে ভাঁজ পড়ল স্পষ্ট। মোটাসোটা ঘাটটা আরেকটু বাঁকিয়ে আলগোছে তাকালো পেছনে। আগের ন্যায় দৃষ্টি করল তীক্ষ্ণ। পরক্ষণে বাদামি ঠোঁটজোড়া দাঁতের সনে পিষ্ট হল রুড মানবের। সপ্তদশীর নতমুখ পানে একদৃষ্টে তাকিয়ে আছে সে, যেন ওই বাদামি চোখ দুটো দিয়েই বলে যাবে হাজারো কথা। নিজ সুবুদ্ধিতে ফিরেই যুবক রূপ ধরল চিরচেনা। মস্তিষ্কে বেজে উঠল আগে সেই কুড়তা। সপ্তদশী মাথা তুলল না, অস্বস্তিতে হাত মুচড়াচ্ছে অনবরত। মুগ্ধের তখন কি হলো কে জানে। এক হাতে ধরে রাখা মাহির নরম কবজি সন্ধিতে তখনই বসালো এক হ্যাঁচকা টান। মুহূর্তের ঘটনায় স্তম্ভিত মাহি। হতচকিত নেত্রে চোখ তুলতেই নিজেকে আবিষ্কার করল রুড মানবের প্রশস্ত বক্ষের বড্ড নিকটে। মাহি ঢোক গিলল সামান্য। ভয়ার্ত দৃষ্টি একটুখানি ঘুরাতেই হঠাৎ টের পেল তার নরম সরম ঘাড় বরাবর পাঁচটে রুক্ষ আঙুলের স্পর্শ। ধীরে ধীরে ঘাড়ের নরম ত্বক খামচে ধরছে সেই রুক্ষ আঙুলগুলো। সপ্তদশীর মুখাব্যয়ে পরিবর্তন নামছে ক্রমশ। মসৃণ ললাটে ভাঁজ পড়ছে ব্যথাতুর। ঘাড় বরাবর আঙুলের জোর বাড়তেই তৎক্ষণাৎ কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ খিচে হাত ঘুরিয়ে নেয় ঘাড়ের কাছে। এদিকে মুগ্ধ ভ্রুক্ষেপহীন সরু দৃষ্টে সেই কখন থেকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সপ্তদশী কোকিয়ে যাচ্ছে, অথচ তার মধ্যে তেমন কোনো বিচলিত ভাবস্রোত নেই। উল্টো পিয়ার্সিং করা ঠোঁটের কোণে ঝুলছে বক্র হাসির রেশ। যুবক জোর বাড়ালো হাতের। মুঠো ভর্তি সপ্তদশীর সিল্কি চুল তা নিয়েই টান বসাচ্ছে নিচের দিকে। আহত মাহি ঠোঁট কামড়ে সহ্য করছে চুলের ব্যথা। ধীরে ধীরে ঘাড় কুঁচকায় তার। মুখটা হয়েছে সামান্য উঁচু। তখনই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর কর্কশ কণ্ঠ, চোখ খোল বান্দির মেয়ে। সহসা চোখের পর্দা সরালো মাহি। ঘোলাটে চোখ দুটো মুহূর্তেই আটকালো যুবকের নিষ্প্রাণ বাদামি চোখ দুটোর মাঝে। সুদর্শনের মুখখানার সে কি গম্ভীর। চোয়াল ফুটেছে ব্লেডের ন্যায়। এখনো বোধহয় দাঁতে দাঁত চাপেনি মুগ্ধ। চাপলে নিশ্চয়ই কটমট শব্দ শুনতে পেত সপ্তদশী। মাহি যখন নিজের চাপা কষ্টে মত্ত, ঠিক তখনই মুগ্ধ ঘটায় আরেক কাণ্ড। তখনই অন্য হাতে মাহির নরম গ্রীবাদেশ আঁকড়ে ধরে হিংস্র থাবায়। পরক্ষণে কেমন হিসহিসিয়ে বলে ওঠে সে, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, ইউ আর রাইট। আমার প্রতিটা জিনিস, হোক সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তার প্রতি আমার আধিপত্য বিস্তারের ঝোঁক খুব বেশি। বিকজ আই ডোন্ট লাইক টু শেয়ার এনিথিং উইথ এনিবডি। আমার রাজত্বের একমাত্র ভোগকারী আমি নিজেই। মাহির ছলো ছলো চোখ দুটোর কালো কুচকুচে মণিজোড়া থেমে গেল এক জায়গায়। দৃষ্টি হলো অনুভূতি শূন্য। মস্তিষ্ক বড্ড ফাঁকা এই মুহূর্তে। মনের কোণে উত্থাপিত হয়েছে হাজারো প্রশ্ন। মাহি সময় নিয়ে ঢোক গিলল। স্বনিগ্ধ ভঙ্গিতে পলকহীন চোখে তাকিয়ে রইল মুগ্ধর পানে। যুবকের বাদামি চোখ দুটোর ভাষা বড় জটিল। পড়তে গেলে হারিয়ে যাবার উপক্রম সপ্তদশীর নিজেরই।
সে সময় নিল খানিক। তিরতির করে কাঁপতে থাকা অধর যুগল সামান্য নড়ল তার। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুল, কেন করছেন এত কিছু? যুবক ঠোঁট বাঁকিয়ে হাসল, প্রাণহীন ঠান্ডা সেই হাসি, যার আদ্যপ্রান্তে কেবল কুটিলতা। মুগ্ধ তখন আলগোছে ছেড়ে দিল মাহির নরম গ্রীবাদেশ। পরক্ষণে সপ্তদশীর চুলের ভাঁজে লুকায়িত নিজের রুক্ষ আঙুলগুলো ধীরে সুস্থে আলগা করতে করতে পুরকণ্ঠে জবাব দিল, কুরবানির আগে পশুকে সাজানো গোছানো হয় কেন? বিহ্বলিত ছাপ ধরেছে মাহির ক্ষুদ্র মুখ। অবদের ন্যায় যুবকের পানে তাকিয়ে থেকে হতবাক কণ্ঠে প্রতিউত্তরে বলল, কুরবানির উদ্দেশ্যে। তৎক্ষণাৎ রুডমানবের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ দৃশ্যমান হল। সপ্তদশীর চুলের ভাঁজ থেকে সম্পূর্ণরূপে আলগা হলো তার রুক্ষ আঙুল। নিজ উদ্যোগে মধ্যাকার দূরত্ব বাড়িয়ে 2 কদম পিছিয়ে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহখানা টান টান করে হাত গুজল পকেটে। এদিকে তার অমন বাঁকা হাসি দেখে দোটানায় পড়ল মাহি। চোখে মুখে লেপ্টে গেল একরাশ জিজ্ঞাসা। বোকা মানবী খানিকটা স্থির হয়ে নিজ প্রতি উত্তরে আবারও মনোযোগ টানল। বিচক্ষণতার সঙ্গে একে একে 2 মিলতেই চট করে বিস্ফোরিত দৃষ্টিতে হড়বড়িয়ে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের পানে, যার কুচাহনি আপাতত মাহিতে নিবদ্ধ। মাহি ভরকায়, থতমত চেহারা নিয়ে থেমে থেমে আওড়ায়, তার মানে আপনি আমাকেও মেরে? বাকিটার জিভ খসানোর ফুসরত হয়নি। তার আগেই মুগ্ধর কুটিল হাসি এবং কুট চাহনি সবটা বুঝিয়ে দিল বোকা সপ্তদশীকে। তবুও নরম দিলের মাহি। অবচেতন মনের কোণে কোথাও না কোথাও একটুখানি অবিশ্বাসের দানা এসে উকিঝুঁকি দিতেই সম্মুখ থেকে শোনা গেল মুগ্ধ নামক নির্দয় মানবের রাশভারী কুটিল কণ্ঠ। শত্রুর মেয়েকে বেশি দিন বাঁচিয়ে রেখে অন্ন ধ্বংস করার মতো দরদি আমি নই বান্দির মেয়ে। তাই খুব তাড়াতাড়ি তোকে তোর শ্বশুর বাড়ি পাঠাবো। এজন্যই না তোর অত খাতির যত্ন করছি। সহসা ভ্রু গোছালো মাহি। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় দেখা মিলল এক আকাশসম স্নিগ্ধতা। মায়াবিনীর চোখ দুটো কেমন ছলছল হয়ে গেল দেখো। চিবুক নামল গলার কাছে। সামান্য নাক টেনে টেনে মায়াবিনী মোটা কণ্ঠে শুধালো, সত্যি মেরে ফেলবেন আমায়? তা কবে মারবেন শুনি? নতমুখে বাক্যটুকু আওড়ে থেমে গেল মাহি। চোখ তুলে মোটেও তাকালো না সম্মুখে। এদিকে একজোড়া দাম্ভিক কদম তখন গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতপর কোনরূপ বলা কওয়া ছাড়াই রুডমানব তখনই শক্তপোক্ত হাতের জোরে এক ঝটকায় কাঁধে তুলে নিল সপ্তদশীকে। মাহি নির্বিকার, কাছে বোধহয় নীরবে। এবার আর বাদস্বাধীনী বোকা মানবী। নাকের পাটা ফুলিয়ে চোখ থেকে 2-1 ফোঁটা অশ্রু গড়াতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর শান্ত অথচ রূঢ় কণ্ঠ, আগে তোকে সুস্থ করে নেই বান্দির মেয়ে, তারপর নিজের হাতে না হয় মারব তোকে। বিশাল আকৃতির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের রাজকীয় মখমলি বিছানায় বসে আছে মাহি। তার নত মুখটায় বুঝি অমাবস্যা নেমেছে আজ। সেই সাথে রাজ্যসম বিরক্তিতে ছেয়ে গিয়েছে তনুমন। আপাতত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রাশিয়ার অর্ধশত বেস্ট ডক্টরস। কেউ কেউ সফেদ রঙা অ্যাপ্রন জড়িয়ে আছে গায়ে, তো আবার কেউ কেউ গায়ে জড়িয়ে রেখেছে সামান্য হুডি। কারো কারো ফর্সা গা উন্মুক্ত, কেউ আবার পরে আছে সামান্য স্যান্ডো গেঞ্জি। অমন বলা কওয়া ছাড়া মাথার উপর কালো মুখোশ জড়িয়ে জোর করে তুলে আনলে তো এমন দশাই হবে। বেচারারা যা বেহাল দশায় পড়ল না, তাদের অমন বেগতিক দশা দেখে লজ্জিত মাহি। পুতুলের ন্যায় মাথা নুয়ে বসে আছে বিছানার উপর, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে একঘর ডাক্তার। এদিকে থরথর করে কাঁপছে ঘর ভর্তি ডক্টরস। মনস্টারের হিডেন প্যালেসে পা পড়েছে তাদের।
এবার এখান থেকে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে বড্ড শঙ্কিত সকলে। ঘর ভর্তি মানুষজন যখন নিজেদের উৎকণ্ঠায় মত্ত, ঠিক তখনই কামরার সুবিশাল দরজা দিয়ে হড়বড়িয়ে ঢুকলো গোটাকতক অস্ত্রধারী গার্ডস। প্রত্যেকের বেশভূষা একই ধরনের, দেখতেও ভীষণ মজবুত প্রকৃতির। তাদেরকে দেখেই ভয়ে তটস্থ ডাক্তাররা। জড়সড় ভাব নিয়ে দাঁড়ালেন সবাই। এরই মধ্যে দরজা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘরে প্রবেশ করল অ্যাডউইন। বাম হাতে তার বিশাল ব্যান্ডেজ, গলায় ঝুলছে আর্মস্লিং। ফর্সা ললাটপটের অর্ধেকটা ঢেকে গিয়েছে সফেদ রঙা মোটা ব্যান্ডেজের আড়ালে। যুবকের মুখাবয়ে একরাশ ক্লান্তি। ভিন্ন রঙা চোখ দুটোতে ভর করেছে ঈষৎ লালাভ আবরণ। সারা রাত না ঘুমিয়ে থাকার ফল আর কি। গম্ভীর মুখ অ্যাডউইন ঘরে ঢুকেই কেমন স্থির হয়ে দাঁড়ালো। পরক্ষণেই কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে কাটকাট ভঙ্গিতে শুধালো, পুট ইউর হেড ডাউন এভরিওয়ান, মনস্টার ইজ কামিং। তৎক্ষণাৎ হুকুম তামিলে ব্যস্ত হলেন প্রত্যেকে। ঘাড় নুয়ে নজর ঝোঁকালেন আলগোছে। অ্যাডউইনও বাদ যায়নি, গম্ভীর মুখে ঠিকই নুয়ে নিল ঘাড়। প্রায় মিনিট দুয়েক পর কামরার সম্মুখ দুয়ার দিয়ে আগমন ঘটল একজোড়া শক্তপোক্ত দাম্ভিক কদমের। মার্বেলের মসৃণ তকতকে মেঝেতে বুট জুতোর মোটা পাটাতনের ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছে মনস্টার। তার প্রতিটা কদমের শব্দ যেন কাটা ধরিয়ে দিচ্ছে প্রত্যেকের গায়ে। শুধু তার জুতোর ঠক ঠক শব্দ নয়, বরং মার্বেলের ফ্লোরের সঙ্গে আরও একটা ধাতব নলের চিরবিরানো ঘর্ষণের শব্দ তীব্রভাবে কানে বাজছে সবার। তবে প্রাণের ভয়ে কেউই আর সম্মুখে চোখ তুলে তাকানোর দুঃসাধ্য দেখায়নি। মনস্টার আজ ফের আবির্ভূত হয়েছে নিজের চিরচেনা খোলসে। গায়ে জড়ানো কালো রঙা ওভারক্লোক, হাতা দুটো সামান্য উচালেই প্রজাপতির ডানার ন্যায় স্পষ্ট সেই রূপ। সুদর্শন মুখখানা ঢেকে আছে কালো রঙা ফুল মাস্কে। মাথায় বসেছে কালো রঙা বড় একখানা গোল টুপি। মনস্টারের ডান হাতের কবজি সন্ধিতে ঝুলে আছে তারই সিগনেচার ব্রেসলেটটা। মাস্কের আড়ালেই ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। ক্ষণে ক্ষণে তাতে ফুঁক বসাচ্ছেন যুবক। দাম্ভিক কদমের ধীর গতিতে ভর দিয়ে এগিয়ে গেল কামরার একপাশে সগৌরবে বিছিয়ে রাখা ডিবানের কাছে। সেথায় রয়ে শয়ে গায়ে দিয়ে বসল মুগ্ধ। চট করে পায়ের উপর পা তুলল নিজ আঙ্গিকে। এতক্ষণ বাহাতে থাকা বড়সড় স্নাইপার বন্দুকখানা ফ্লোরে ঠেকিয়ে রেখে তার অগ্রভাগে হাত রাখলেন চেইন স্মোকার মনস্টার। রাজকীয় ভঙ্গিমায় সিগার ফুঁকতে ফুঁকতে ভারী কণ্ঠে আদেশ ছুড়ল, ওকে সুস্থ করো তাড়াতাড়ি। যেভাবেই হোক আমার সিগার শেষ হবার আগেও সুস্থ হয়ে ওঠা চাই, না হলে। বাকিটা আর বলতে হয়নি যুবকের, তার আগেই কাজ হলো। সম্মানিত ডাক্তারগণ চটজলদি এগিয়ে এসে ভীষণ ভালোভাবে পরখ করতে লাগলেন মাহিকে। মধ্য থেকে একজন হুট করেই সপ্তদোষীকে জিজ্ঞেস করে উঠল, আপনার কি সমস্যা মিস? ভীতু মাহি নতমস্তকে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। হুট করে অত মানুষকে একসঙ্গে দেখে বড্ড অস্বস্তি হচ্ছে অন্তর্মুখী মানবীর। নিজের অজান্তেই তার চেহারায় ফুটে উঠেছে বড় হাঁসফাঁস ভাবস্রোত। তার কেউ দেখুক বা না দেখুক, অদূরের ডিবানের কোলে বসে থাকা মুগ্ধ ঠিকই দেখল। ছেলেটা তৎক্ষণাৎ ঠোঁট থেকে সিগার নামিয়ে কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে বলল, দুজন বাদে সবাই পেছনে যা, আমার প্রপার্টির অস্বস্তি হচ্ছে। ভরকান সবাই। মাথা নাড়িয়ে একে অপরের পানে চোখাচোখি করবার জো নেই তাদের। ফলে কে থাকবে আর কে যাবে এই নিয়ে সকলে পড়ল বড় দোটানায়। এমত অবস্থায় সেকেন্ড 30 কেটে যেতেই আচমকা সম্পূর্ণ কক্ষ কেঁপে উঠল মনস্টারের হিংস্র গর্জনে। জাস্ট ডু ইট ফাস্ট বাস্টার্ড। সহসাই কেঁপে ওঠে প্রত্যেকে।
ভয়ে শুকনো ফাঁকা ঢোক গিলে পড়তে গিয়ে পা ঘোরালো উল্টো পথে। সামনে রইলেন কেবল দুজন মেডিসিন স্পেশালিস্ট, মধ্যবয়স্ক অভিজ্ঞ ডক্টর দুজন। মেয়েটার মলিন মুখখানা খানিক পরখ করে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কাইন্ডলি আপনার সমস্যাটা বলবেন মিস? আপনার ঠিক কোথায় কেমন কষ্ট হচ্ছে? সপ্তদর্শী চিবুক ঠেকিয়েছে গলার কাছে, ফাঁপা ঢোক গিলে মিনমিনে স্বরে কেবল শুধালো, সর্দি লেগেছে, বৃষ্টিতে ভিজেছিলাম তাই। অদৃশ্য হোঁচট খেলেন ডাক্তার মহাশয়েরা। কয়েক মুহূর্ত কাটালেন হতবম্বতায়। কানে ভুল শুনলেন কিনা যাচাই করতে সম্মুখের মধ্যবয়স্ক কেমন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মিস, আপনি কি সামান্য সর্দি কাশির কথা বললেন? সপ্তদর্শী তৎক্ষণাৎ উপর নিচ নিঃশব্দে মাথা নাড়ায়। তবে তখনই ডিবানে বসে থাকা রুডমানব কেমন দাঁত খিচে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, সকাল থেকে 4 বার হাঁচি দিয়ে ফেলেছে, আর সেটা তুই সামান্য বলিস কোন স্পর্ধায় বাস্টার্ড? তাড়াতাড়ি ওকে সুস্থ কর, না হলে তোকে ইমার্জেন্সি লাইফ সাপোর্টে পাঠিয়ে দেব। মাথাটা ভন ভন করে ঘুরছে ডাক্তারের। একটা মানুষ সকাল থেকে 4 বার হাঁচি দিয়েছে, সেটাও কি খুব বড় কিছু? আর এমন একটা সামান্য বিষয়ের জন্য কিনা তাদের মতো বেস্ট ডাক্তারদের অমন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তুলে আনা হয়েছে? সিরিয়াসলি? মনে মনে বড় বিরক্ত ডাক্তার সাহেব, তবুও মুখাবয়ে মেকি গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে রেখে গলার কাছে ঝুলে থাকা স্টেথোস্কোপটা আলতো করে হাতে নিলেন। ডাক্তারি যন্ত্রটার দুই পাশে থাকা দুটো ইয়ারপিস কানে ঠেকিয়ে চেস্ট পিস মাহির বুকের কাছে এগিয়ে আনতেই আচমকা বেচারা ডক্টরের গালে সপাটে বসল এক চড়। চড়ের সে কি তীব্রতা! বেচারা মধ্যবয়স্ক ফরেনার তখনই গাল বাঁকিয়ে ছিটকে পড়লেন মেঝেতে। চোখের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। কানের কাছে শব্দ হচ্ছে ভন ভন, মুখ গহ্বর ভরে যাচ্ছে উষ্ণ ক্ষারীয় স্বাদে। গালটা যা জ্বলছে না বেচারার, মনে হচ্ছে কেউ বুঝি এক মুঠ মরিচের গুঁড়ো ইচ্ছে মতো ডলে দিয়েছে বেচারার গালে। ডাক্তার নিজেকে সামলে উঠতে পারেনি এখনো। এরই মধ্যে পুরো ঘর কেঁপে ওঠে মনস্টারের বজ্রকণ্ঠে, হোয়াট দ্য ফাক আর ইউ গোয়িং টু ডু ব্লাডি আসোল? তোর সাহস কী করে হলো ওকে স্পর্শ করতে যাওয়ার? এহেন বজ্রকণ্ঠে কেঁপে ওঠে উপস্থিত সবাই। বেচারি ভীতু মাহি কাঁপছে থরথর করে। এদিকে মুগ্ধ বেপরোয়া, তার সামনেই কিনা তার প্রপার্টিতে হাত বাড়ানোর দুঃসাধ্য দেখিয়েছে কেউ। এ কি আর প্রাণের সয়? বেপরোয়া যুবক খেই হারালো নিজের। তখনই দাঁত কিরমির করতে করতে বাহাতে থাকা স্নাইপার বন্দুকখানা উঁচিয়ে লম্বাটে ধাতব নলের আঘাত করল মেঝেতে পড়ে থাকা ডাক্তারের দিকে। এহেন দৃশ্য দেখা মাত্রই আঁতকে ওঠে মাহি। তড়িৎ এক লাফে এগিয়ে এসে আঁকড়ে ধরল মনস্টারের 2 হাত। ভরকানো কণ্ঠে অনবরত অনুনয় জুড়ে বলল, প্লিজ, ওনাকে কিছু করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি তো ডাক্তার, এটা ওনার ডিউটি। মাথার রক্তগুলো টকবক করছে যুবকের, সর্বাঙ্গ জ্বলছে রাগে। ফলে সপ্তদর্শীর অমন অনুনয় মোটেও কানে নিল না বেপরোয়া পুরুষ। উল্টো এক ঝাঁকুনি দিয়ে মাহির হাত দুটো নিজের হাতের উপর থেকে ছাড়িয়ে নিয়ে স্নাইপারের ট্রিগার টানল। এর ঠিক পর মুহূর্তেই বিকট শব্দে একের পর এক অগ্নিবর্ষীর সীসা বৃষ্টির ন্যায় ঝরতে লাগলো বেচারা নিরপরাধ ডাক্তারের সর্বাঙ্গে। এক নিমিষেই ঝাঁঝরা হয়ে গেল বেচারার আস্ত দেহ। মার্বেলের সম্পূর্ণ তকতকে মেঝেতে ছড়িয়ে গেল উষ্ণ তাজা লৌহ। কিছু কিছু ছিটে ফোঁটা একইভাবে ভিজিয়ে দিচ্ছে মনস্টারের সর্বাঙ্গ। নেহায়েত গায়ে কালো রঙা কাপড় পরেছে বিধায় লাল রজ্জক তরলের খুব একটা উপস্থিতি দৃশ্যমান নয়। অন্যদিকে এরূপ ভয়ঙ্কর দৃশ্যে এক দফা ভয়ার্ত শোরগোল পড়ে গেল উপস্থিত সকল ডক্টরদের মাঝে। কক্ষ জুড়ে চলছে প্রত্যেকের আত্মচিৎকার, অথচ মুগ্ধ নামক বেপরোয়া যুবক থামছে না মোটেও।
স্নাইপারের সবগুলো অগ্নিশিশা সে বোধহয় আজ খালি করেই ছাড়বে। ওদিকে মাহি স্তব্ধ, চোখের সামনে অমন এক ভয়াবহ দৃশ্য দেখে প্রতিক্রিয়াহীন বেচারি। চোখ দুটোর কোটর ভরে যাচ্ছে অতি দ্রুত। সম্মুখে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার নিকট। প্রায় মিনিট পাঁচেক পর থামল মুগ্ধ। ডাক্তারের অস্তিত্ব আর আস্ত নেই। দেহের অবস্থা বড্ড করুণ তার। কোথায় শরীরের কোন অংশ তা বোঝা মুশকিল। বেপরোয়া মনস্টার বড় বড় নিঃশ্বাস ফেলছে। রাগে কটমট শব্দ তুলছে চোয়াল। ঘর ভর্তি ডক্টরস এখনও চিৎকার করছে বিধায় যুবক আলগোছে ঘাড় কাত করল সামান্য। বড়সড় গোলাকার টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা তার চোখ দুটো দেখা যায়নি তেমন, কিন্তু এতেই বুঝি কাজ হলো। ডাক্তাররা সব কেমন সঙ্গে সঙ্গে কুলু পাটলেন মুখে। মুগ্ধ হাসল ঠোঁট পিষে, তা অবশ্য লুকায়িত মাস্কের আড়ালে। পরক্ষণে সে কেমন আলতো করে ঘাড় বাঁকিয়ে তাকায় আরেক পাশে। ভয়ার্ত মাহিকে বিছানার এক পাশে অমন স্তব্ধ আকারে গা বাঁকিয়ে বসে থাকতে দেখে বাঁকা হাসল নির্দয় মানব। হাতে থাকা স্নাইপার বন্দুকটা নিয়েই এগিয়ে এলো মেয়েটার নিকট। স্তম্ভিত মাহি এখনও তাকিয়ে আছে লহুতে ভেসে থাকা ফ্লোরের পানে। তার মস্তিষ্ক বোধহয় অচল এই মুহূর্তে, নয়তো বেচারি মুগ্ধকে দেখে ঠিকই গা গুটিয়ে পালাতো এতক্ষণে। অথচ সে বসে আছে ঠায় নির্জীব হয়ে। এদিকে মুগ্ধ ততক্ষণে এসে দাঁড়িয়েছে মাহির মুখোমুখি। অতপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই রুডমানব আচমকা এক হিংস্র থাবায় চেপে ধরল মাহির নরম তুলতুলে রাজহংসীর ন্যায় আকর্ষণীয় কণ্ঠদেশ। হাতের জোর বাড়ালেও নির্বিকার মাহি। মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে সপ্তদশীর মুখটা খানিক উঁচুতে তুলল। মাহির ছলো ছলো চোখে চোখ রেখে এক অদ্ভুত অধিকার বোধে চিরবিরিয়ে চাপা হুঙ্কারে বলল, ইউ নো না বিচ, আই অ্যাম নট এ গুড বয়। ইন ইউর ওয়ার্ডস আই অ্যাম এ ব্লাডি বিস্ট। অ্যান্ড ইয়া, আই অ্যাম এক্সপেক্টিং দিস। আই অ্যাম এ ব্লাডি বিস্ট। তোর দিকে যে হাত বাড়াবে তার পরিণতিটা ঠিক এমনই হবে। এমনকি তুই যার দিকে নিজে থেকে হাত বাড়াবি তার এবং তোর দুজনের পরিণতিটাও ঠিক একই হবে। ডু ইউ গেট মি বিচ? সম্মুখের দৃশ্য ঘোলাটে হচ্ছে মাহির। ধীরে ধীরে মস্তিষ্কের সকল নার্ভ কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেন্সলেস হবার প্রথম ধাপ এটা। বেচারি ভীতুমের সাফোকেশন শুরু হয়েছে আবারও। অতিরিক্ত ভয়ে কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। কাঁপতে কাঁপতে একটা সময় পুরোপুরি জ্ঞান হারালো মাহি। মুগ্ধ ভ্রু কুঁচকায় তা দেখে। তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছেড়ে দিতেই বেচারির নিস্তেজ দেহ লুটিয়ে পড়ল মখমলি বিছানার কোলে। মুগ্ধ তখন চোয়াল শক্ত করে গমগমে গলায় অ্যাডউইনকে আদেশ ছুড়ল, ওদের সব কয়টাকে টর্চার সেলে নিয়ে যা, আর আমার প্রাডাকে নিয়ে আয়। প্রাডার কথা শুনতেই তড়িত বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অ্যাডউইন। গলায় খরা নেমেছে তার। হতবম্বতায় কণ্ঠস্বর বাকশূন্য। মনস্টার আবার প্রাডাকে আনতে বলল কেন? রাগের মাথায় মেয়েটাকে না আবার মেরে ফেলে? অ্যাডউইন পড়ল মহাবিপাকে। আহত অবস্থায় না পারছে মনস্টারকে থামাতে, আর না পারছে অন্য কিছু করতে। ওদিকে মুগ্ধ তখন গটগটিয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। প্রশস্ত করিডর দিয়ে দাম্ভিক কদমে হাঁটতে হাঁটতে যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বিড়বিড়াচ্ছে, না, তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই বান্দির মেয়ে। আমার চোখের সামনে তোর দিকে অন্য কেউ হাত বাড়াবে তা আমার শানের খেলাপ। আর তুই আমাকে বাদে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবি সেটা আমার সহ্য হবে না। সো আজকের পর থেকে জাহান্নামেই ভালো থাকবি। শূন্যতায় মোড়ানো কক্ষ। রাতের স্নিগ্ধতা এসে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। মাথার উপর এন্টিক ফ্যানখানা বন্ধ। এসি চলছে দুর্বার গতিতে। মখমলি বিছানার কোলে লুটিয়ে আছে অচেতন সপ্তদশী। রাত 9:30টার কাছাকাছি।
দাম্ভিক কদমে কক্ষে ঢুকল মুগ্ধ। তার ঠিক পাশে তার প্রিয় পোষ্য প্রাডা। খুশিতে লেজ নাড়াচ্ছে হিংস্র প্রাণী। আজ কতদিন পর মন মতো শিকার করবে সে। কচকচ করে চিবোবে 17 বছরের মানব শরীরের নরম হাড়। প্রাডার চোখে মুখে অদ্ভুত খুশির ঝলক স্পষ্ট। অন্যদিকে নির্দয় মানব এগোচ্ছে ধীর পায়ে। তার বাঁ হাতে একখানা রিভলভার, ডান হাতে ধরে রাখা রামের বোতল, ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার। যুবক বিছানার পানে এগোচ্ছে, তবে তার দৃষ্টি মেঝেতে। সিগারে টান বসাতে বসাতে সে তার পোষ্যকে ইনস্ট্রাকশন দিয়ে বলছে, লিসেন প্রাডা, আমি ওর বুকে 2টো গুলি করব, আর মাথায় একটা। গুলি করার 5 মিনিট পর থেকে তুই ওকে খাওয়া শুরু করবি। ওর সব কিছু একা খাবি না কিন্তু। ওর অন্ত্রগুলো সাইকির জন্য রাখবি, আর হাত পা একটা একটা করে ড্যানিহেলের জন্য রাখবি। স্যান্ডিকে মাথাটা দিয়ে দিস। তুই আমার গুড বয়, রাইট? প্রাডা জিভ বের করে হুঙ্কার ছুড়ল। তার মানে সে রাজি এহেন প্রস্তাবে। হিংস্র মনস্টার কেমন রুড হেসে এগোয় সম্মুখে। তবে দৃষ্টির সামনে পড়তেই আচমকা পা থামল তার। বিছানার 4 কোণায় ঝুলছে সফেদ রঙা পাতলা ফিনফিনে পর্দা। আশ্চর্য, এই পর্দাগুলো তো তখন ছিল না। যুবক কেমন কপাল গোছালো এবার। ঠোঁটের ফাঁক থেকে এক থুকে সিগারটা ফেলে দিল মেঝেতে। পরক্ষণে ধীর কদমে সম্মুখে এগিয়ে এসে বন্দুক ধরে রাখা হাত দিয়ে পর্দা সরাতেই থমকায় সে। গোটানো কপালের চামড়া শিথিল হলো নিমিষেই। বাদামি চোখজোড়া থেকে তৎক্ষণাৎ সরে গেল সকল কুড়তা। সেথা এবার ভর করল একরাশ চক্ষু শীতলতা। বিছানায় চিত হয়ে শুয়ে আছে মাহি। সিলিংয়ের উপর নিভু নিভু আকারে জ্বলতে থাকা হলদে বাতির টিমটিমে আলোয় সে কি রূপ বেরিয়েছে সপ্তদশীর। টানা ভ্রুদয় আজ বুঝি বড্ড নজর কাড়া ঠেকছে। ঠোঁট দুটো নিখুঁত রেখা নজরে আটকাচ্ছে যুবকের। সপ্তদশী ঘুমন্ত। তার বুকের ওঠানামার গতি মৃদু। যুবক অদ্ভুত মোহনীয় দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা প্রাডা তখন ক্ষুধায় কাতরাচ্ছে। ভুলবশত হুঙ্কার তুলতেই আচানক এক হিংস্র থাবায় তার ঘাড় চেপে ধরে রুড মানব। তখনই মেরুদণ্ড বাঁকিয়ে প্রাডার মুখের কাছে মুখ এনে চাপা হুঙ্কার ছুঁড়ে বলল, হুশ, মাই গার্ল ইজ স্লিপিং। আওয়াজ নিচু কর বাস্টার্ড। তোর হুঙ্কারে ওর ঘুমে যদি এক চুলো ব্যাঘাত ঘটে, দেন আই সয়ার আজ রাতে বেসমেন্টের হাঙরদের নাস্তা হিসেবে তোকে সার্ভ করা হবে। মাইন্ড ইট।